শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতার প্রতিদিন। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের যারা অভিভাবক আছে তাদের অনেকেই বা প্রায় সবাই চায় তাদের বাচ্চাটি যেন স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, কিন্তু কখনো কখনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় সে তার পরিবেশের সাথে খুব একটা খাপ খাওয়াতে পারে না, বা আশেপাশের যারা শিশু আছে তাদের সাথে খুব একটা মিশতে পারে না। আবার ঠিক বিপরীত চিত্র আমরা কখনো কখনো দেখতে পাই। এমন দেখা যায় যে অতিরিক্ত চঞ্চলতা, অস্বাভাবিকতা এবং অমনোযোগিতা। সমস্যাটি কোথায় বা স্বাভাবিক বিকাশ আসলে ঘটছে কিনা সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ, এবং কথা বলতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার এ.কে.এম. শামসুজ্জামান, সিনিয়র কনসালটেন্ট, এম.আর. খান শিশু হসপিটাল এবং জয়েন্ট সেক্রেটারি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে ডক্টর সাদিয়া সুলতানা। আজকের যে একটি ভেরি সময় উপযোগী, আমি বলবো যে একটা মূল্যবান টপিকস নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা। আমরা এই যে স্বাভাবিক বিকাশ নিয়ে কথা বলতে যাচ্ছি, তো স্বাভাবিক বিকাশের পিছনে নিশ্চয়ই কিছু অস্বাভাবিকতা থাকে, সেই বিষয় নিয়ে একটু আমি শুরুতে বলার চেষ্টা করেছিলাম। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগে যে স্বাভাবিক যে জীবন যাপন পদ্ধতি বা একটি শিশুর বিকাশ ঘটছে সেটা তো জন্ম থেকেই শুরু হয়। সেই অবস্থা থেকে আমরা কখন বলবো বাচ্চাটি স্বাভাবিক? মানে এখানে কিছু মাইলস্টোনের কথা আমরা সবসময় শুনি যে বিভিন্ন বয়সে বিভিন্ন মাসে এক একটি ঘটনা ঘটে, তখন আমরা বলবো যেটি স্বাভাবিক। সেই বিষয়টি একটু আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে জানতে চাই। অনেক ধন্যবাদ। স্বাভাবিক বিকাশ যখন বলবো তখন স্বাভাবিকভাবে কিছুটা অস্বাভাবিক বিকাশও হতে পারে, হয়। তো বিকাশ অ্যাকচুয়ালি একটা শিশুর বিকাশ শুরু হয় জন্ম থেকেই। জন্ম থেকে যখন মায়ের পেটে থাকে গর্ভাবস্থায়, তখনই তার ব্রেন ডেভেলপমেন্ট হয়, এবং ব্রেন ডেভেলপমেন্টের সাথে কিন্তু তার শারীরিক এবং মানসিক যে বিকাশ এটার সাথে সম্পর্কিত। কাজেই যখন মায়ের পেটে থাকে তখন তো কিছু বোঝার উপায় নেই, কিন্তু বাচ্চা বা শিশু যখন জন্মলাভ করে তারপর থেকে কিন্তু তার সব ধরনের শারীরিক এবং মানসিক বিকাশ শুরু হয়। এবং এই শারীরিক এবং মানসিক বিকাশের সময় যে লক্ষণগুলি আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি যেটা স্বাভাবিক ধরি, যে ধরেন একটা 3 মাসের বাচ্চা, সে কি তার লক্ষণগুলি স্বাভাবিক হতে পারে। জি। তারপর একটি 10 মাসের বাচ্চা বা 12 মাসের বাচ্চা, তার কি কার্যক্রম বা তার কি অ্যাক্টিভিটিস স্বাভাবিক হতে পারে। 16 মাস বা 18 মাস বয়সে কি হতে পারে, 2 বছর বয়সে কি হতে পারে। এই যে বয়স ভিত্তিক যে আমরা বিকাশের যে ভাগগুলো আমরা বিজ্ঞানসম্মত করি, সেটাকেই বলা হয় কিন্তু মাইলস্টোন। তো এই মাইলস্টোনটা সাধারণ মা বাবা বা অভিভাবকদের তো সেই মাইলস্টোনটা জানার কথা না, কিন্তু সাধারণভাবে আমি অভিভাবকদেরকে বলি যে একটি শিশু যখন স্বাভাবিকভাবে বিকাশ লাভ করতে থাকে তখন কয়েকটা জিনিস মা বাবা জানবে। সেটা কিভাবে জানবে? সে হয়তো আরেকটা বাচ্চার সাথে তুলনা দিয়ে কিন্তু এটা বলা যাবে না তার বাচ্চা স্বাভাবিক বা অস্বাভাবিক। এখানে বিষয়টা হলো যে কিছু গ্রস ডেভেলপমেন্ট আছে যেগুলি মা বাবা বা অভিভাবকের চোখে পড়ে। যেমন একটা 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্মাইল করে, একটু হাসে মার দিয়ে তাকিয়ে, তারপরে ঘাড় শক্ত করে। এই যে দুটো ফিজিক্যাল এবং ইমোশনাল যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু সবার যে সবসময় এই 3-4 মাসে হবে তা না। এটা দিয়েও কিন্তু আপনি বলতে পারবেন না যে অস্বাভাবিক বিকাশ। কাজে আপনাকে আরও দেখতে হবে। আমরা দেখব যে 6 মাস থেকে 8 মাসের মধ্যে শিশুটা বসে কিনা, শিশুর সামনে কিছু দিলে ধরে কিনা। তারপর আমরা 10 থেকে 12 মাস বয়সে আমরা আশা করব যে শিশুটি বাবলিং করে কিনা, বাব বাব দাদ দাদ এরকম শব্দ উচ্চারণ করে কিনা। তারপর একটু দাঁড়াবার চেষ্টা করে কিনা। আমরা 16 মাস বয়সে দেখব যে শিশুটি 2-1টি শব্দ পুরোপুরি বলতে পারে কিনা, যেমন দাও, খাও, যাবো, এইসব। এবং 24 মাস বয়সের সময় আমরা দেখব যে 2টো শব্দ একত্র করে একটা বাক্য, আমাকে দাও বা আমি খাবো, এবং হাঁটতে পারা। এইগুলি কিন্তু একদম আমি বলবো যে একটা মাইলস্টোন, যেটা এই বয়সগুলোতে যদি এই ধরনের বিকাশ লাভ না করে তখন দেখা যাবে মারা কিন্তু আজকালকার মারা অনেক ইন্টেলিজেন্ট। তারা কিন্তু বুঝে ফেলে যে হ্যাঁ, আমার শিশুটা মনে হচ্ছে কোনো দিক থেকে একটু অস্বাভাবিকভাবে বেড়ে উঠছে। তখনই তাদের কনসার্ন হয় যে আমরা কি করব।
জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে এই যে বিকাশের ক্ষেত্রে কোনটা মাইলস্টোন এবং কি কি করাটা স্বাভাবিক। তো অস্বাভাবিকতার কথা একটু চলে আসে, সেখানে প্রথম যেই সমস্যাটি আমরা বলি যে স্নায়বিক বিকাশের জায়গায় বাধাপ্রাপ্ত, এরকম সমস্যাগুলোকে একসাথে কি বলা হয়? আমরা এটাকে বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারটা হলো এই যেটা আপনি বাংলায় বলেছেন এটাই, এবং এই বিকারজনিত বাধাগ্রস্ত হওয়ার কারণে যে প্রবলেমগুলি হয়, এটাকে আমাদের দেশে বাংলাদেশ গভর্নমেন্ট 2013 সালে আপনার একটি নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট 2013 এই একটা আইন করেছে, এবং এটাকে প্রতিবন্ধী বা ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রাইট দেওয়ার জন্যে। এবং ওই ধারা অনুযায়ী ওই আইনের ধারা অনুযায়ী 4টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, যেমন একটাকে বলা হয় অটিজম, অথবা এখন বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সংক্ষেপে ASD। আরেকটি হচ্ছে গিয়ে সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, এবং আরেকটি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। 4টা ভাগে ভাগ করেছে। আমরা এই 4টা ভাগ নিয়ে আমরা হয়তো কথা বলতে পারবো, এবং 4টা সমস্যা নিয়ে কথা বলতে পারবো। সমস্যাগুলো আপনি নাম কিছু বলেছেন, আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যে এই ধারণাটা একটু অভাব আছে যে আসলে কখন কোন সমস্যাটি হচ্ছে বা কি অবস্থায়, কিন্তু এটি তারা বুঝতে পারে যে এটি বিপদ চিহ্ন, যে বা রেড ফ্ল্যাগ সাইন যেটাকে বলা হয়, যে এইরকম কোনো অবস্থা হলে তাকে আর দেরি করতে সুযোগ নেওয়া ঠিক হবে না, তাকে অবশ্যই চিকিৎসকের কাছে যাবে। এরকম কি কি আছে যেটার জন্য আসলে চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি বলে আপনি মনে করেন? খুব সুন্দর প্রশ্ন। এটাকে আমি বলবো রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং সাইন, যেটা দেখলে প্যারেন্টসরা উচিত সঙ্গে সঙ্গে একজন শিশু চিকিৎসকের কাছে যাওয়া বা একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছে যাওয়া, যে তাহলে তারা একটা অ্যাসেসমেন্ট করে বলতে পারবে সমস্যাটা কী। তো আমার মনে হয় যেটা বলেছেন যে সেই রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং সাইনগুলির মধ্যে, যেমন ওই যে একটু আগে আমি বললাম যে মাইলস্টোন, সেই মাইলস্টোন অনুযায়ী যখন সে দেখবে যে একটা তার শিশু তার কথা বলছে ভালোই, কিন্তু সোশ্যাল কমিউনিকেশন বা সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ সামাজিক যে সম্পর্ক তৈরি করা, যে আপনি একটা প্রশ্ন করলেন সে কিন্তু উত্তর দিল না, নাম ধরে ডাকলেন সে তাকালো না, সে আপনি চোখে চোখে তাকিয়ে কথা বলছে না, এই ধরনের যে প্রবলেমগুলি যখন দেখবেন, এটা হলো একটা ক্ষেত্রে। আবার কখনো কখনো দেখা যাবে যে সে রিলেশনটা বোঝে না, যে তার ক্লাসমেটকে, তার বাবাকে, তার বোনকে, এটাও সে বুঝতে চায় না, সে নিজের জগতে থাকতে চাচ্ছে। আরেকটি হলো গিয়া যেমন আপনার যে কিছু কিছু ব্যবহার বা আচরণ, ভেরি ইম্পর্টেন্ট, আচরণটা দেখা যায় যে বাচ্চা হয়তো তার নিজস্ব রিপিটেটিভ বিহেভিয়ার বলি আমরা, একই কাজ বারবার করছে, সে ওটাতেই মজা পাচ্ছে, সে ওটাই, তাকে ডাকলেও সে সাড়া দিচ্ছে না, সে কিন্তু ওটাই করে যাচ্ছে। আবার আরেকটা দেখা যাচ্ছে যে রেস্ট্রিকটিভ ইমোশন আছে, কেমন, যে সে যেটা পছন্দ করে সে সেটাই সে করতে চায়, অন্য কিছুতে যেতে চাচ্ছে না, অন্য কিছু করতে সে পছন্দ করছে না, করতে গেলেই সে খারাপ আচরণ করে, চিৎকার দিয়ে কান্নাকাটি বা মেল ডাউন করে বা ট্যান্ট্রাম করে। তো এইগুলি জিনিস কিন্তু হতে পারে। এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ বলবো, সেটা হলো কোনো কোনো মারা যদি দেখে তার বাচ্চা 16 মাস 18 মাস পর্যন্ত ভালোই স্বাভাবিকের মতো সে কথাবার্তা বলছিল, হাঁটা চলা সব ভালো, চোখে চোখে তাকানো, 20 মাস বয়সের পর থেকে সে হয়তো দেখছে তার বেবি কিন্তু আর সেগুলি বলছে না, সেই শব্দগুলো উচ্চারণ করছে না, এবং চোখে চোখে তাকিয়ে কথাও বলছে না, এটাকে বলা হয় রিগ্রেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি বলবো সবচেয়ে বড় ওয়ার্নিং সাইন। এরকম দেখলে অবশ্যই প্যারেন্টসকে খুব শীঘ্রই একজন পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা, তো এই যে বিপদ চিহ্নগুলো আপনি বলছেন যে এগুলো আসলে সাধারণত বাচ্চা যখন বড় হচ্ছে তখন দেখা যায়, চোখে পড়ে। তো বাচ্চা 1 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো থাকে 1 বছর বয়সী, তাদের ক্ষেত্রে কি উপসর্গগুলো দেখা যায়, বা তাদের ক্ষেত্রে কোন জিনিসটা আসলে একটু বেশি খেয়াল করা উচিত? আমি যদি দুইটি সমস্যা আগে বলেছি, এটি ফিজিক্যাল বা শারীরিক সমস্যা, আরেকটি হলো যেমন আপনার কগনিটিভ বা বোঝার সমস্যা এবং সম্পর্ক তৈরি করার সমস্যা। এগুলি যদি আমি আলাদা করে বলি তাহলে দেখা যাচ্ছে যে শারীরিক সমস্যাটা কিন্তু যেমন হতে পারে যে 12 মাস বয়সে তার হাঁটার কথা বা ধরে ধরে হাঁটা বা দাঁড়ানোর কথা, সেগুলো সে পারছে না, সে বসতেই পারছে না, তার ঘাড় শক্ত করতে পারছে না। এই সমস্যাগুলো কিন্তু আপনি চোখে পড়বে যে বাচ্চা আপনার 5 মাস 6 মাস হয়ে গেল, সে বসতে পারে না, সে ঘাড় শক্ত করতে পারে না। এটা একটা ফিজিক্যাল
বিকাশের সমস্যা। আবার যদি আমি ইমোশনাল বা কগনিটিভ বা বোঝার সমস্যা আমি বলে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে 10 মাসের বাচ্চা বা 12 মাসের বাচ্চা কিন্তু সে কিছু কিছু কমিউনিকেশন করার চেষ্টা করতো, মা ডাকলে তাকিয়ে হাসে বা সে ফলো করে, নাম ধরলে ডাকলে সে সাড়া দেয়, রেসপন্স করছে এবং পরিচিত লোককে সে চিনতে পারে, দেখে হেসে দেয়। এইগুলি কিন্তু অভাব যখন হবে তখনও তার মায়ের কিন্তু ভিতরে একটু প্রস্তুতি নিতে হবে যে বাচ্চার সমস্যা হচ্ছে কিনা, এবং আরও দেখতে হবে। কিন্তু এই একটি দুটি সমস্যা দিয়ে কিন্তু কোনো অস্বাভাবিকতা আপনাকে নির্ণয় করা যাবে না। আচ্ছা, তো এই যে এই ক্ষেত্রগুলোতে সাধারণত কতদিন অপেক্ষা করা যায় যে না একটু দেখি যে আমার বাচ্চা হয়তো ঠিক হয়ে যাবে, এরকম কি কোনো ব্যাপার আছে? ঠিক আপনার এই কথাটাই কিন্তু বেশিরভাগ অভিভাবক এবং দেখা যায় যে পরিবারের যারা মুরব্বী যারা আছেন তারাই বেশি বলে যে ঠিক হয়ে যাবে, তোমার চাচা এরকম ছিল বা তোমার খালা এরকম ছিল, সব ঠিক হয়ে যাবে। আমরা আরেকটু উদাহরণ ইদানিং শুনতে পাই যে আইনস্টাইন 3 বছর পর্যন্ত কথা বলেনি। এক্স্যাক্টলি, যত অনেক বড় বড় আছে বৈজ্ঞানিক আছে আপনার যারা এই ধরনের সমস্যায় ছিল, একটু বেশি তারা অবশ্যই এই জন্যই বলছি যে এটা আসলে ঠিক ওইভাবে লেবেল করা উচিত না। তবে আজকাল যেহেতু এই বিষয়টা নিয়ে বেশ অভিভাবকরাও খুবই আপনার কনসাস এবং এই সাবজেক্টটাও ধীরে ধীরে ডেভেলপ করছে, তাই আমি বলবো যে অ্যাকচুয়ালি প্যারেন্টসদের অপেক্ষা করা উচিত না মোটেও। আমি যে ওয়ার্নিং সাইনগুলি বললাম, যদি সে এইগুলি যদি বিশেষ করে রিগ্রেশন যদি দেখে, এবং যদি রিগ্রেশনটা ভেরি কনফার্মেটরি যে কিন্তু সে অবশ্যই বড় প্রবলেম, সে হঠাৎ করে কেন পিছিয়ে গেল, হারিয়ে গেল, তার ছিল আবার হঠাৎ করে পিছিয়ে গেল, এবং এই ধরনের দেখলে ইমিডিয়েটলি আপনার পেডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির কথা কিছুক্ষণ আগে বললেন যেখানে বুদ্ধি ঘাটতি হচ্ছে, তো এই ব্যাপারটি কেন হয়? আচ্ছা, এটাও একটা ধরন, এবং এই ধরনটা ইউজুয়ালি হয় অনেকগুলি কারণ আছে। যে এইটা ধরেন বুদ্ধি কিন্তু ঘাটতি, আমি একটু আগে বলেছিলাম ডাউন সিনড্রোম একটা বাচ্চা, এটা কিন্তু একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, মানে ট্রাইজোমি 21 বলি আমরা, ওখানে একটা এক্সট্রা কোপিং ক্রোমোজোম পেয়ার হয়, যে কারণে তারা একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক নিয়ে তারা জন্ম করেন। তাদের ফেশিয়াল স্ট্রাকচারটা পৃথিবীর সব জায়গায় সব বাচ্চাদের একই রকম, এবং এই যে ফেশিয়াল ডিসমরফিটি এবং আরও অনেক প্রবলেম যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ সহ আসে, তাদের সাথে কিন্তু দেখা যায় এই ডাউন সিনড্রোমের বাচ্চার মধ্যেও কিন্তু কিছু বুদ্ধির মানে ঘাটতি থাকতে পারে। আবার এমনও ইতিহাস আছে এই ডাউন সিনড্রোমের বাচ্চাই কিন্তু ভালো খেলোয়াড়, ভালো রাজনীতিবিদ এরকমও কিন্তু আছে। কাজেই ইন্টেলিজেন্টটা ভেরি করবে অনেক কারণে, কোনো সমস্যার সাথে জড়িত থাকতে পারে। আবার অনেক সময় মায়ের পেটে থাকা অবস্থায় শিশু যদি কোনো ইনফেকশন হয়, প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা সঠিকভাবে হয় না, এবং এটা কিন্তু ভিতরে মায়ের গর্ভাবস্থায় হতে পারে, গর্ভকালীন যখন প্রসব হয়, যখন বাচ্চা ডেলিভারি হয় তখনও হতে পারে, আবার ডেলিভারির পরেও হতে পারে। মানে সেটা যদি ব্রেন ডেভেলপমেন্টটা ঠিকমতো না করে, তাহলে কিন্তু বুদ্ধি দেখা যায় অনেক মাথা ছোট, বুদ্ধি কম, তারা কিন্তু এই ধরনের সমস্যা থাকতে পারে। কাজে ফিজিক্যাল স্ট্রাকচার হয়তো অনেকটাই ঠিক, কিন্তু দেখা যাচ্ছে তার বুদ্ধির ঘাটতি আছে। তো এটি কি কারণে সাধারণত হয় ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধিমত্তার ঘাটতি? হ্যাঁ, এটার কারণটা আমি বললাম যে এটা অ্যাকচুয়ালি অনেকগুলি কারণ হতে পারে। জেনেটিক হতে পারে, ক্রোমোজোমাল হতে পারে, তারপরে আপনার মাথায় আঘাতজনিত কারণ হতে পারে, জন্মের সময় আঘাতজনিত কারণ হতে পারে। তো এই যে এগুলো হচ্ছে এবং দেখা যায় যে এইসব বাচ্চাদের বুদ্ধিমত্তার ঘাটতি থাকে বা আইকিউটা একটু কম থাকে, তো তাদের ক্ষেত্রে একটি সমস্যা হয় যে তারা পড়াশোনায় দুর্বল হয়। আবার যখন দুর্বলতা থাকে তখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন অনেক অভিভাবকের মধ্যে থাকে, এবং স্কুল থেকেও কিন্তু এই কথাটা বলা হয় যে আপনার বাচ্চাকে টেস্ট করুন, আপনার বাচ্চার হয়তো এই ধরনের সমস্যা আছে। তো এটা থেকে এতটুকুই জানতে চাই যে যদি বাচ্চা পড়াশোনায় দুর্বল হয় তাদের সবারই কি এই ধরনের সমস্যা হতে পারে? না, এরকম বলা যাবে না, কারণ এখানে অনেক জিনিস দেখা যায় যে আসলে আইকিউটা একটা মেজার করা যায়। এটা আইকিউর বিভিন্ন রকম টুলস আছে, সেই টুলস দিয়ে সায়েন্টিফিক ওয়েতে আপনার মেজার করা যায়। এই মেজার করে একটা আমরা ইউজুয়ালি যেটা বলি যে 100 পর্যন্ত একটা স্কোর থাকে নর্মাল, 130 পর্যন্ত হতে পারে, এটা সুপার নর্মাল, যেটা আপনি একটু বললেন যে আইনস্টাইন, এরকম একটা সুপার নর্মাল বুদ্ধি থাকতে পারে। কারো দেখা গেল যে এই 70 যদি হয়ে থাকে, আমরা 70 বা 70 নিচে হলে আমরা বলি যে অনেক বেশি পরিমাণ বুদ্ধি ঘাটতি আছে, এবং সেই ক্ষেত্রে এটা অনেক সময় বলা যায় আসলে এটা পার্মানেন্ট একটা আমি বলবো ডিসএবিলিটি। তবে এই বুদ্ধি যে ঘাটতি যে বেবিদের, এদের কিন্তু
রেমেডি না হলেও অ্যাটলিস্ট তাদের যে বিভিন্ন প্রশিক্ষণ এবং থেরাপির মাধ্যমে তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট করানো সম্ভব। আচ্ছা, তার মানে কিছুটা হলেও আশার আলো আছে। অবশ্যই আলো আছে, অবশ্যই। তো আমরা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির কথা যখন বলছিলাম, আপনি ডাউন সিনড্রোমের কথা নিয়ে এসেছেন, এবং ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এটাও একটা হচ্ছে জেনেটিক একটি সমস্যা, ক্রোমোজোমাল সমস্যা। জি, ক্রোমোজোমাল সমস্যা। তো স্বাভাবিকভাবে এই ধরনের শিশুদেরকে চিকিৎসক যত সহজে বুঝেন, সাধারণ মানুষ ওভাবে বুঝেন না। তাদের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি কি, তাদের আসলে সমস্যা কি কি হতে পারে, এবং কিভাবে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে? মানে টোটাল আমি যে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের মধ্যে যে সমস্যাগুলি আছে 4টি ধরনের, সবগুলো আমি একটু একটু করে বলতে পারি। যেমন সবচেয়ে বেশি কনসার্ন এখন হয়ে গেছে কোনটা? অটিজম নিয়ে। জি, আমি আর ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সেরিব্রাল পলসি, এগুলো আমি একটু টাচ করছি। তো অটিজম নিয়ে একটু যদি আমি বলি, যে এখানে কিন্তু অটিজমের বাচ্চারা কিন্তু সুপার ইন্টেলেকচুয়ালও হতে পারে, কিন্তু সে তার ইন্টেলেকচুয়ালিটি সে কিন্তু প্রকাশ করতে পারে না। তার মেইন সমস্যা হলো দুটো, একটি হলো যে সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারেকশন, আরেকটি হচ্ছে রিপিটিটিভ বিহেভিয়ার এবং রিপিটেটিভ ইমোশন যেটা করে। এই যে দুইটা বড় প্রবলেম, এই প্রবলেমের মধ্যে কিন্তু কারো কারো দেখা যায় যে আইডিও থাকতে পারে। আবার যেটা আমি বলতে চাচ্ছি যে ডাউন সিনড্রোম আপনি জানতে চাচ্ছেন, ডাউন সিনড্রোমটা যেহেতু এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এবং এটা তার যে ফিচার, এটা নর্মাল সারা পৃথিবীতে একই রকম থাকবে। এবং এখানেও আপনার যেমন মাস্কুলার প্রবলেম থাকতে পারে, স্কেলিটোমাস্কুলার প্রবলেম থাকতে পারে, তারা একটু ফ্ল্যাপি হয়, তারা হাত পা শক্ত হয়, দেরিতে হয়, দেখতে একটু আলাদা মঙ্গলিজম চেহারা থাকে। তো এদের পিছনেও কিন্তু আমাদের যথেষ্ট কাজ করার সুযোগ আছে। আমরা বিভিন্ন থেরাপি সেন্টারের মাধ্যমে আমরা এটা দিয়ে থাকি এই চিকিৎসাগুলো তাদের ইমপ্রুভমেন্ট করার জন্য। ডেইলি, বিশেষ করে ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি লিভিং, অর্থাৎ সেই যে প্রতিদিনের যে কার্যক্রমটা অন্তত সেইটিকে শিখে দেওয়া উচিত। এইটুক তাদের অ্যাবিলিটি হয় শিক্ষার মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে। অটিজমের কথা যেহেতু চলে আসলো, অটিজম নিয়ে অনেকের অনেক ধারণা আছে। বিশেষ করে বাচ্চা যদি কারোর সাথে না মিশতে চায়, তাদেরকে একটি ধারণা করা হয় যে এই বাচ্চাগুলো নিশ্চয়ই অটিস্টিক। এবং ইদানিং আমি দেখেছি বা চিকিৎসকরা দেখেন যে এই প্রবণতা একটু বেড়েই যাচ্ছে। অনেকে নিজে থেকেই ভাবেন যে তার বাচ্চা অটিস্টিক এবং খুব অস্থির হয়ে যায়, এবং স্পেশাল স্কুলগুলোতে ভর্তি করানোর জন্য তারা একটু অতিরিক্ত উদ্যোগী হয়ে ওঠেন। তো এই ব্যাপারটি আসলে কি? কখন বলবো যে না, এই বাচ্চাটির অটিজম স্পেকট্রামের মধ্যে পড়ছে, এবং কখন বলবো যে না, আসলে এই ভয়টা আর নেই? খুব ভালো, এটা আমি কথার ফাঁকে ফাঁকে বলেছিও যে অ্যাকচুয়ালি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যে মূল লক্ষণ আমি বলে দিয়েছি দুটো, এবং এর মধ্যে যেটা হলো গিয়া যে সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারেকশন নেই, কম বা ঘাটতি আছে। তার মানে হলো সে চোখে চোখে তাকাবে না, আই কন্ট্যাক্ট থাকবে না, তাকে নাম ধরে ডাকলে সে সাড়া দিচ্ছে না, সে তার নিজের জগতে কাজ করছে, সে একই কাজ বারবার করছে, হয়তো একটা গাড়ির চাকা সে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, এটাই সে মজা করছে, ইন্টারেস্ট। এই যে কাজগুলি সে একের পর এক করে যাচ্ছে, তো এগুলি রিপিটেটিভ ওয়ার্ক করতেছে। এবং তাকে যখন প্রশ্ন করা হয়, দেখা গেল সে হয়তো প্রশ্নের উত্তর না দিয়ে একই জিনিস রিপিট করলো, তোমার নাম কি, সে বললো তোমার নাম কি, বা সেই কমিউনিকেশনের অভাব হচ্ছে। তো তারপর তাকে দেখা গেল যে সে কিছু কিছু মুভমেন্ট তার কমন ভেরি, যেমন হ্যান্ড ফ্ল্যাপিং এরকম করবে, কিছুক্ষণ পর পর সে নিজে নিজে করতে থাকবে। তারপরে সে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে হাঁটবে এবং তার এক স্পিনিং করবে, ঘুরতে থাকবে। এইগুলিতে সে মজা পায়। এবং এই জিনিসগুলি ছাড়াও যেটা সেন্সরি যে সমস্যা এই এদের আছে, এই সেন্সরি সমস্যাটা ভেরি ইম্পর্টেন্ট আমি বলি। তো এইটা যদি অটিজমের বাচ্চাদের এই ধরনের যদি কিছু লক্ষণ দেখা যায়, আমি তো বলেছি যে বয়স ভিত্তিক যদি এই সমস্যাগুলি চোখে পড়ে, তাহলে আমার মনে হয় দেরি না করে তারা আসলে একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করা উচিত। করলে তারা মূল গাইড দিবে যে আপনার এখন কোথায় যাওয়া উচিত বা কি কি তার নেওয়া উচিত। আমাদের দেশে এখন কিন্তু আপনার বিভিন্ন অটিজম সেন্টার হয়েছে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেন্টার হয়েছে। সেই সেন্টারগুলোতে কিন্তু আপনার মাল্টি ডিসিপ্লিনারি টিম দিয়ে চিকিৎসা হয়। যেমন একজন শিশু চিকিৎসক থাকবে, সেখানে সাইকোলজিস্ট থাকবে, এখানে অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকবে, ডেভেলপমেন্টাল থেরাপিস্টরা থাকবে। কাজে এই জিনিসগুলি কিন্তু আছে। যেমন আমি নিজস্ব একটা প্রতিষ্ঠানেও আছি, আমার নিজস্ব প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের সাহায্যে এই চিকিৎসা দিয়ে থাকি।
তো এই যে অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা সহজে কারোর সাথে মিশতে চায় না, আবার অনেকেও আছে এরকম যে তারা মিশছে কিন্তু তারপরেও তাদেরকে বলা হচ্ছে যে না, তাদের সমস্যা আছে। হ্যাঁ, আসলে মিশছে কথাটা খুব মানে জোর করে হয়তো অনেক প্যারেন্টস বলতে চাবে, কিন্তু আসলে সেটা কন্টিনিউ করতে পারে না। ধরেন এই বাচ্চাদের, এই অটিজমের বাচ্চাদের আরেকটি সমস্যা গ্রুপ আছে সাথে পাশাপাশি, সেটাকে বলা হয় ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটাও খুব কমন দেখা যায়। সে অটিজমের অনেকগুলি লক্ষণ তার নেই, কিন্তু তার অ্যাটেনশনের ঘাটতি আছে, তারপরে ইম্পালসিভিটি আছে এবং খুব এজিটেশনের প্রবলেম আছে। সে হঠাৎ করে অনেক কিছু চিন্তা না করে কিছু কাজ করে ফেলে। তো এবং এক জায়গায় বসে থাকে না। আপনি এদের সমস্যা সবচেয়ে বেশি স্কুলে। অনেকেই মনে করে বাচ্চা তো আমার কথা বলছে, আমার সব ঠিক আছে, তুই স্কুলে দিব না কেন? স্কুলে দেওয়ার পরে আবার কমপ্লেন আসে, আপনার স্কুল তো বাচ্চা তো যেটা লিখতে হলে সেটা লিখে না, সে অন্য কিছু লিখে নিয়ে আসে। সে হঠাৎ করে বের হয়ে যায়, সে হঠাৎ করে বই ছিঁড়ে ফেলে দিয়ে উঠে যায়, বা অন্যরা বসে আছে, সে ওই দেয়ালের পাশ দিয়ে হাঁটতেছে, ঘোরাঘুরি করতেছে। তো এই ধরনের প্রবলেম কিন্তু হয়। এটাকে আমরা ADHDর মধ্যেও আমরা ফেলতে পারি। ADHDও কিন্তু একটা সমস্যা। জি, ADHD এবং অটিজম নিয়ে কথা শুনছিলাম। ADHD এবং অটিজম দুটি আলাদা সমস্যা, কিন্তু উপসর্গগুলো একটু কাছাকাছি। সাধারণ মানুষ অনেকেই বুঝে না যে কখন কোনটি করতে হবে। বিশেষ করে ADHDর বাচ্চাদেরকে নিয়ে তারা এক ধরনের কি বলবো, কিছুটা বিব্রত বোধের মধ্যে পড়ে যায় যে তার বাচ্চারা অতিরিক্ত চঞ্চল হয়ে যাচ্ছে, কোথাও গেলে তারা বসতে চাচ্ছে না, কোনো কাজ ঠিকমতো করছে না। তো এটি আসলে কতটুকু মারাত্মক সমস্যা? জি, অ্যাকচুয়ালি আপনি যদি দুটো সম্পূর্ণ আলাদা দুটো সমস্যা আমি বলবো না। ASDর ভিতরেই কিন্তু আমরা মনে করি যে ADHD একটা পার্ট। কারণ দেখা যায় যে বাচ্চাটা ASD মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ভিতরে যে সমস্যাগুলো বলেছি সেগুলো তো আছেই, তার ভিতরে দেখা যায় কিছু কিছু সমস্যা তার নেই, কিন্তু তার সমস্যাগুলো হলো কি সে মনোযোগ কম এবং অতিরিক্ত চঞ্চল এবং ইম্পালসিভিটি, অর্থাৎ হঠাৎ করে কিছু একটা চিন্তা না করে ফেলা। এইটা বড় সমস্যা হয় ADHDর বাচ্চাদের নিয়ে কখন? স্কুলে দিলে। দেখা যায় যে অটিজমের উপসর্গ অনেকগুলি কম আছে, সে কথা বলে, উচ্চারণ দেয়, সব কিছু জিজ্ঞেস করলে হয়তো বলে, চোখে হয়তো তাকায় না, কিন্তু কিছু কিছু উপসর্গ ASDর থাকবে। কিন্তু বেশিরভাগ সমস্যা চলে আসবে কি, যে তাদের মনোযোগ নেই এবং অতিরিক্ত চঞ্চল, এবং দেখা যায় যে সে ইম্পালসিভিটি আছে, অর্থাৎ কোনো কিছু ভেবে না চিন্তা করে কিছু একটা করে ফেলা, মানে অ্যাবনর্মাল কিছু করে ফেলা। যেমন সেটা বেশিরভাগই ধরা পড়ে কোথায়? যে স্কুলে, বাসায়ও হয়। বাসায়ও আপনি দেখবেন যে আসলে সে হঠাৎ করে চেয়ারে লাফ দিয়ে উঠছে, টেবিলে উঠছে, সে যখন যা মনে চায়, গেস্ট আসলে তাদের ঘাড়ে উঠে বসছে, সে বিভিন্ন রকমভাবে সে অস্বাভাবিক ব্যবহারগুলো সে করতে থাকে। এবং এগুলি কিন্তু ADHD বাসায় এবং স্কুলে দুই জায়গায় থাকবে। তবে স্কুল থেকে যখন বাবা মা মনে করে যে আমার বাচ্চা তো কথা বলে, আমার বাচ্চা তো শোনে, এবং তাহলে স্কুলে নর্মাল স্কুলে দেওয়ার পরে এই কমপ্লেনগুলি তখন আসে। সে ক্লাসে ঠিকমতো লিখতে পারে না, সে ক্লাসে ঠিকমতো মনোযোগ নেই, হ্যাঁ, হঠাৎ করে খাতা বই ছিঁড়ে ফেলে বের হয়ে যায়। এগুলি কিন্তু এই যে বড় সমস্যা প্যারেন্টদের জন্য। তো এই যে ADHD, এটি একটু বলা হয় যে শিশুদের সমস্যা। এই শিশুদের সমস্যাগুলো কি সারা জীবন থাকবে, নাকি এটি বড় হলে ঠিক হয়ে যাবে? এর খুব সুন্দর একটা কোশ্চেন। আসলে এটা তো একটা মানে আগেই বলেছি যে এই জিনিসটা যেটা বললেন, এটা ছোটোবেলায় যত ধরা পড়ে চোখে এক ধরনের প্রকাশ, বড় হলেও কিন্তু থাকে, বাট তার প্রকাশটা ভিন্ন হয়। জি, কীরকম ভিন্ন হয়? মানে আপনি বুঝতে পারবেন না, কিন্তু কখনো কখনো বুঝতে পারবেন যে সে ADHD বা ASD আছে, কিছুটা হলেও আছে। আমরা কিন্তু অনেক সময় দেখি যে এটা তো আসলে ASD কেন বলা হয়? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, মানে স্পেকট্রাম মানে নানা বর্ণের, অর্থাৎ অল্প থেকে অনেক বেশি। তো দেখা যায় যারা মাইল্ড ASDতে ভুগছে তারা কিন্তু বড় হলে দেখবেন যে অনেক ইমপ্রুভ। কারণ এই যে থেরাপিগুলো দেওয়া হচ্ছে এই সেন্টারগুলোতে, এগুলো কিন্তু এই ইমপ্রুভমেন্টগুলোই কিন্তু এর কারণ। ইমপ্রুভমেন্ট হবে, অনেক চেঞ্জ হবে, কিন্তু থেকে যাবে কিছু কিছু হয়তো তার এটা লেভেলের অনুযায়ী, সে কোন লেভেলে অটিজম ছোটোবেলা ছিল সেই অনুযায়ী তার, বা ADHD কোন লেভেলে ছিল সেটা ওই বড় হয়ে কিছু না কিছু থেকে যাবে, থাকতে পারে। আর যাদের মনে হবে যে একদম নাই, বোঝা যাচ্ছে না, তবে তাদের লেভেলও কম ছিল। সেই জন্যই একেবারে যে ঠিক হয়ে যাবে, একেবারে সুস্থ হয়ে যাবে, এরকমও বলা যাবে না। তো এই যে ADHD বা অটিজম দুটির ক্ষেত্রেই তো সমস্যা থাকছে, এবং সমস্যাগুলো আপনি বলছেন যে বড় হওয়ার পরও কিছুটা হলেও থেকে যায়।
কিছু পরীক্ষা কি করার সুযোগ আছে যার মাধ্যমে একদম কনফার্ম যে তার আসলে এই রোগটি হয়েছে? না, এটা কখনোই এখন পর্যন্ত এটা এমন কোনো ব্লাড টেস্ট বা কোনো স্ক্যানিং কিছু নাই। তবে একটা গবেষণা চলছে এ বিষয়ে যে বায়োলজিক্যাল কোনো পরিবর্তন হয় কিনা, দেখা যায় যে কিছু সেলুলার এবং মলিকুলার চেঞ্জ এএসডির বাচ্চাদের কিছু কিছু থাকতে পারে, কিন্তু এটা যেহেতু এএসডি একটা লম্বা ভেরিয়েশন, এই রেজাল্টগুলো একটা লম্বা ভেরিয়েশন হয়। এটা নিয়ে এখনও কোনো কনক্লুশন বা কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা এই সেলুলার মলিকুলার লেভেলে এইগুলি কিন্তু পরীক্ষা নিরীক্ষা এখনও হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনো ডায়াগনস্টিক কোনো টেস্ট নেই। তাহলে কিভাবে নির্ণয় করা হয় যে না তার এই রোগটি আছে? অফকোর্স এখানে নির্ণয় করাটা খুবই সহজ। যেমন আমার সেন্টারে আমি যেমন করি, সেখানে হলো গিয়ে প্রথমেই তো তারা একজন পেডিট্রিশিয়ানের কাছে শরণাপন্ন হয় এবং সেখানে আসলে একটা অ্যাসেসমেন্ট করা হয়। আমার পেডিট্রিশিয়ান হিসেবে যে অ্যাসেসমেন্ট করি, সেখানে তার যে স্বাভাবিক গ্রো ডেভেলপমেন্ট সম্পর্কে মায়ের থেকে আমরা একটা হিস্ট্রি নেই। ঠিক যেটা একটু আগে বলেছি যে সে জন্মের পরে কি কোন বয়সে কি করতে পেরেছে, কি অ্যাচিভ করেছে, এগুলো হিস্ট্রি নেওয়া হয়। তার জন্মের হিস্ট্রিটা নেওয়া হয়, মা যখন গর্ভাবস্থা ছিল তখনকার হিস্ট্রি নেওয়া হয়। এগুলি সমস্ত হিস্ট্রি নিয়ে, এবং ডেলিভারি নর্মাল হয়েছিল না সিজার হয়েছিল, হওয়ার পরে সে ঠিকমতো কেঁদেছে কি না, সঙ্গে সঙ্গে কেঁদেছে কি না, না দেরি করে কাটলো, এগুলি সবই কিন্তু হিস্ট্রি নেওয়া হবে। হিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে মাকে জিজ্ঞেস একটা চার্ট দিই আমরা, চার্ট বলি, এটা স্ট্যান্ডার্ড একটা চার্ট টুলস। এখানে সে 20টা কোশ্চেন থাকবে, সেখান থেকে আমরা জেনে ফেলবো যে বাচ্চাটার কোনো প্রবলেম সত্যিকার আছে কি না। তারপরে অনেক সায়েন্টিফিক কিছু টুলস আছে, সেগুলি ব্যবহার করেও কিন্তু মেজার করা যায়, লেভেল করা যায় যে এএসডির বাচ্চাটা কোন কোন লেভেলে আছে, মাইল্ড না মডারেট না সিভিয়ার। মানে তারা মাইল্ড রিস্ক আছে না মিডিয়াম রিস্কে আছে না সিভিয়ার রিস্কে আছে। তো সিভিয়ার রিস্ক থাকলে, মাইল্ড রিস্ক থাকলে আমরা সব এক একটা লেভেল করে আমরা এক একটা সাজেশন দিই যে আপনাদের আসলে এই ট্রিটমেন্টটা নেওয়া উচিত, এবং ট্রিটমেন্ট নিলে অবশ্যই তাদের বেনিফিট আছে, আউটকাম গুড। তো এই যে এই বাচ্চাগুলো, তাদের ক্ষেত্রে তো স্পেশাল কিছু কেয়ার নেওয়া প্রয়োজন, এবং আমাদের দেশে স্পেশাল কেয়ার নেওয়ার জন্য এরকম আলাদা করে সেন্টারের একটু অভাব এখনও আমরা দেখতে পাই। ঢাকা শহর বা অন্যান্য একটু শহর অঞ্চলে আছে, কিন্তু এর বাইরে যে একটা বড় অংশের মানুষ তারা হয়তো বুঝেও না, এবং বোঝার পরে তারা চিকিৎসা নিতেও আসে না। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে তাদের এই কেয়ার বা তাদের যে যত্নটা, সেটা আসলে কোন বয়স থেকে নেওয়া উচিত? খুব ভালো একটা কোশ্চেন, এবং সত্যি বাস্তবতায় কিন্তু দেখা যাচ্ছে যে এই শিশুদের কিন্তু আমার যে অভিজ্ঞতা আমি দেখেছি যে একটা সায়েন্টিফিক যে সেন্টার যেগুলো আছে, যেখানে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা দেওয়া হয়, সেসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় আউটকাম ইজ ভেরি গুড। এবং আপনি যেটা বলেছেন যে সময় নষ্ট হয়ে যায় তার বিভিন্ন দেখি করে যে ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আসলে এই সময়ক্ষেপণের কারণে কিন্তু ইমপ্রুভমেন্টও স্লো হয়। এবং একটা সত্য যেটা সবাইকে, সব অভিভাবকদের জন্য আমি বলবো যে যখনই আপনি কোনো সন্দেহ করবেন বা যে ওয়ার্নিং সাইন বা রেড ফ্ল্যাগ বললাম, এগুলি লক্ষণ দেখা দিলে আপনি তাড়াতাড়ি এটা ডায়াগনোসিসের জন্য আসবেন। ডায়াগনোসিস তো বলেছি যে ডক্টর ডায়াগনোসিস করে দিবে, এবং এইটার জন্য আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ইন্টারভেনশন, অর্থাৎ যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট দেবেন। ট্রিটমেন্টটা কি? সেটা হলো গিয়ে থেরাপিজ, ডিফারেন্ট টাইপ অফ থেরাপিজ, এবং তার আউটকামও কিন্তু অনেক ভালো হবে। কাজে আপনি যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করবেন, যত তাড়াতাড়ি ইন্টারভেনশন করবেন, তত ভালো আউটকাম পাবেন। তো এখানে তো প্রশ্ন জাগে যে এই চিকিৎসাটি যেহেতু করতে হবে এবং এই বাচ্চাদের এই সমস্যাটি সারা জীবনই প্রায় থাকে, এই চিকিৎসার যে ডিউরেশন বা চিকিৎসাটি আসলে কতদিন করা উচিত? ইয়েস, এটারও দেখেন তার এই যে শিশুটি যে তার বিকাশের সময় যে ধীরে ধীরে বিকাশ হচ্ছে বয়স অনুযায়ী, এখানে তার লেভেল অনুযায়ী তার কিন্তু ট্রিটমেন্টটা হবে। আপনার এখানে আমাদের যে সেন্টারগুলিতে আমরা করি কিভাবে, যে তাকে প্রথমেই ডায়াগনোসিস করা হবে সে কোন লেভেলের আছে। আমাদের এখানে একটা ট্রিটমেন্ট পার্ট আর একটা হলো গিয়ে একাডেমিক পার্ট। কারণ এই শিশুটি তো বড় হলে তাকে কিছু পড়ালেখা যদি সম্ভব হয় করতে পারবে, বা তার ডেইলি লিভিং যে অ্যাক্টিভিটি, অর্থাৎ এডিএল আমরা বলি, অ্যাক্টিভিটি ডেইলি লিভিং, যেটা তার প্রতিদিনের যে কাজ, সকালে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করা, কুলি করা, তারপরে পোশাক পরা, জামা লাগানো, জুতা পরা, স্কুলে যাওয়া, এই যে প্র্যাকটিসগুলি, স্বনির্ভর হওয়ার, এগুলি কিন্তু এই সময় করতে হবে। এবং আপনাকে কোনো লিমিট নাই, এবং আপনাকে বলতে পারবেন না, বাবা মারা বলে আমার বেবি ভালো হয়ে যাবে, তো আমার কবে ভালো হবে, কতদিন আমি ট্রিটমেন্ট নেব। আসলে এইটার উত্তর স্পেসিফিক কেউই বলতে পারবে না। এটা নির্ভর করে সেই বাচ্চার
বর্তমান অবস্থাটা কোন লেভেলে আছে, কারণ যদি একটু আগে বললাম স্পেকট্রাম ভেরিয়েশন আছে, কাজে কত লেভেলে আছে সেটার উপর নির্ভর করবে। কোন সেন্টারে ট্রিটমেন্ট দিচ্ছেন, তারা সায়েন্টিফিক বেসড ট্রিটমেন্ট দিচ্ছে কিনা। আবার হলো আরেকটা কি, যে তার বাড়িতে তার প্যারেন্টসরা কতটুকু সময় দেয়। আমি বলবো সমস্ত চিকিৎসার মধ্যে মূল হলো প্যারেন্টস ট্রেনিং, প্যারেন্টস কাউন্সেলিং। জি অবশ্যই। আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সাদিয়া, ধন্যবাদ নাফকো ফার্মা। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন আপনার নিজের ব্যাপারে, আপনার সন্তানের ব্যাপারে।